তো বন্ধুরা, আর একবার আপনাদের সামনে চলে এসেছি আমি কৌশিক নিয়ে বলতে আমার আর আমার মা দেবশ্রীর জীবনের খুব সুন্দর সুন্দর মুহূর্তের কথা, যেগুলো শুনলে আপনাদের মনে হবে যে আমি পৃথিবীর সবথেকে ভাগ্যবান। কিন্তু এমন নয়, এটা আপনারাও হতে পারেন। তো যাই হোক, আমি আমার আজ আমার মায়ের সম্পর্কের তৃতীয় পর্ব পড়ে শোনাতে চলেছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীভাবে আপনারা ঠিক একইভাবে আমার মতো জীবনটাকে আরও রঙিন করে তুলতে পারেন, সেটার জন্য যদি কোনো টিপস লাগে সেটাও আপনি কমেন্টে লিখবেন, আমি অবশ্যই টিপস দিয়ে দেবো। যাই হোক, আমার তো হোস্টেলে মা বাবা এসেছিলেন, তারপরে মা বাবা নিজে ট্যাক্সি করে চলে যেতে চাইছিলেন। তো যাওয়ার সময় আমার মায়ের দেওয়া টাকাটা, মা টাকা দিচ্ছিল আমার হাতে, কিন্তু আমার মায়ের দেওয়া টাকাটা নিতে ইচ্ছা হচ্ছিল না, কারণ মায়েরও ওর নিজস্ব অনেক খরচা থাকতে পারে। তাছাড়া আমার এখানে আসার পর থেকে খরচাপাতি কমে গিয়েছিল। এখানে কোথায় শপিং মল, কোথায় ম্যাকডোনাল্ড, কিছু নেই। সুতরাং পয়সা খরচা করবো কোথায়? মা বাবাকে যেতে দেখে মন ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না, কারণ আরও 4-4টে বছর এখানে কাটাতে হবে। সেই জন্য মাতৃটান অবশ্যই কমাতে হবে। কিন্তু সেটা আমার কমার নয়, সেটা নিয়তি আমাকে সেদিকেই টেনে নিয়ে গিয়েছিল। আমার ভালোবাসা ভগবান আমাকে সেদিকেই পাঠিয়েছিল। মা চলে যাওয়ার পর আমি হোস্টেলের দিকে মুখ ঘোরালাম। অনেক রাগ জন্মেছিল ছেলেগুলোর প্রতি। শালারা আমার মাকে যেভাবে দেখছিল, যেভাবে কমেন্ট করছিল, প্রত্যেকটাকে ধরে উচিত শিক্ষা দেবো। হোস্টেলে নিজের রুমে ঢুকেই দেখি রুমমেটগুলো একে অপরের সাথে কী বলাবলি করছিল। আমাকে দেখে ওরা চুপচাপ হয়ে যায়। তারপর তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাই আর যাই বল, তোর বাবার চয়েস আছে কিন্তু। আমি বললাম, কেন, কী হয়েছে? ওরা বললো, কাকিমা কত সুন্দরী দেখতে, সেটার জন্যই বলছিলাম আর কি। আমি শুধু গম্ভীর হয়ে দিয়ে ছেড়ে দিলাম। তারপর বললাম, কেউ একজন বা অনেকে মাকে নিয়ে বাজে কমেন্ট করছিল, তোরা দেখেছিস বা শুনেছিস? আমার কথা শোনার পর রতন, আমার এক বন্ধু, বলে উঠল, হ্যাঁ ভাই, অনেকে অনেক কিছু বলছিল। কেউ কাকিমার রূপ, আবার কেউ কাকিমার পেটের নাভি নিয়েও কমেন্ট করতে শুনেছি। হোস্টেলের ছেলে, বুঝতেই পারছিস, উচ্ছৃঙ্খল, কিছু বলতে পারবি না। এরা নিজেদের মাকে ভেবেই হয়তো বাথরুমে ধন খেয়েছে, তোর তো অন্যের, ছেড়ে দে। আমি ভাবলাম হয়তো রতন ঠিক বলছে, কিছুটা হলে আমিও এই বিষয়ে দায়ী। মা বাবাকে হোস্টেল না দেখালেই ভালো হতো। যদি এটা বলে দিতাম যে ওখানে পেরেন্টস অ্যালাউ করে না, তাহলেই সব চুকে যেত। নিজে একবার হাঁপ ছেড়ে এসে বেডে বসলাম। ভাবলাম শাড়িতে মায়ের নাভি দেখা যায়, আর সামান্য চর্বিযুক্ত ফর্সা তুলতুলে পেট। ভেবেই বুক ধড়াস করে উঠল। সেটাকে পাত্তা না দিয়ে ক্লাস নোটসগুলো বের করে পড়তে লাগলাম। পরের দিন থেকে যথারীতি আবার সেই পুরনো ছন্দে জীবন চলতে লাগলো। আজ সকাল সকাল মৌসুমী ম্যামের ক্লাস। স্নান টান করে সোজা ম্যামের ক্লাসে ফার্স্ট বেঞ্চে উপস্থিত, সাথে আমার মুখ ভরা দস্যি হাসি। কিছুক্ষণের মধ্যেই ম্যাম ক্লাসরুমে এসে হাজির হলেন। আজকে ম্যামকে তো নতুন অবতারে দেখতে। হলুদ রঙের সালোয়ার, সাথে সাদা লেগিংস, পুরো জমে উঠে ক্ষীর। মনে মনে ভাবলাম, আজ ম্যামের সুন্দরী নিতম্বকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করব। বোর্ডের সামনে এসেই ম্যাম ক্লাসের দিকে পিছন ফিরে ফের লেখা শুরু করলেন, আর হাঁটার ছলে ছলে। ম্যামের পোঁদ কেঁপে কেঁপে উঠছে, যেটা ওনার হলুদ চুড়িদারের ফাঁক দিয়ে সাদা রঙের লেগিংসের ঢাকা তানপুরা পোঁদ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাতে শুধু আমি নই, পুরো ক্লাসের ছেলেরা অটলা হয়ে দেখছে। ওদের যেন চোখ বেরিয়ে আসছে ম্যামের পশ্চাতের দেখে। উফ ম্যাম, আপনি তো আজ থেকে আর আপনি এত খোলামেলা পোশাক পরে আসবেন না। মনে মনে এটাই বলতে ইচ্ছে করলো। এতে আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার চোখে স্ক্যানার লাগানো আছে, যাতে করে আমি আপনার সব অ্যাসেটগুলো দেখতে পাই, সেটা দুধ হোক আর গুদ হোক। কিন্তু সমস্যা হলো এই বাকি ছেলেগুলোর। ওরা আপনার প্রতি এমন কুনজর দিচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। মনে মনে ভাবছিলাম। হঠাৎ ম্যাম লেখা থামিয়ে আমার দিকে তাকালেন। কিছু বলবে কৌশিক? ইয়া মানে, না ম্যাম, কিছু বলবো না। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। ম্যামের সুন্দরী পোঁদে হারিয়ে গিয়েছিলাম। তাই তিনি ভাবছিলেন যে হয়তো আমার কোনো প্রশ্ন আছে। শুধু একটাই যুক্তি আমার ম্যামের প্রতি, সেটা হলো, ম্যাম, সত্যি বলছি, আপনি একদম বোগাস পড়ান, কিন্তু আপনার এই মূল্যবান অ্যাসেট দেখার জন্যই
আমি আপনার সব ক্লাসগুলো অ্যাটেন্ড করি। আপনার থেকে ভালো ডেটাবেস আমাদের ক্লাসের ব্যাক বেঞ্চার্সরাও করিয়ে দেবে। কিন্তু ওই যে বললাম, আপনি সুন্দরী নিতম্বিনী, আপনার কথা ভেবে কতবার মাল আউট করেছি তার হিসাব নেই। মৌসুমী ম্যাম হলো আমার নেক্সট টার্গেট, শাড়ি পরিহিতা বিশাল পোঁদের অধিকারিণী মিল্ফ অনিতা অনিতা ম্যাম। এরা দুজন যতদিন কলেজে আছেন আমার সুখের রসদ পেতে কোনো অসুবিধা হবে না। তবে সেদিন মায়ের হোস্টেল ভিজিটের পর থেকে হোস্টেলে আবার নতুন গল্প শুরু হয় আমাকে নিয়ে। হোস্টেলে আমার নতুন খাতির, যেই দেখছি একটু হেসে হেসে কথা বলছে। কাকিমা কেমন আছেন, এই প্রশ্নে যে কতবার আমাকে সম্মুখীন হতে হয়েছে কি বলবো। অনেকেই বলছে ভাই ভাই তুই খুব লাকি, তোর মা খুব ভালো, খুব সুন্দরী। ওদের কথার মধ্যে এক অজানা সন্দেহের গন্ধ পাই। ওরা কি সত্যি মায়ের সৌন্দর্যে কমপ্লিমেন্ট দিচ্ছে না অন্য কিছু? সে যাই হোক, কাছে থেকে তো ওরা কোনো বাজে মন্তব্য করেনি, সুতরাং ওগুলোকে কমপ্লিমেন্ট হিসাবেই নিচ্ছিলাম। মনে হচ্ছিল এ তো স্বাভাবিক ব্যাপার, সবার মাই তো প্রত্যেক ছেলের নজরে ভালো হয়। মায়েরা তো নিজের ছেলেকেই সব থেকে বেশি ভালোবাসে, এতে আশ্চর্য হওয়ার কী আছে? আর মায়ের সৌন্দর্যের কথা, এটা মেনে নেওয়া যায় যে সব নারী অতীব সুন্দরী হয় না। কিন্তু ওরা কি সত্যি মায়ের মিষ্টি মুখের অথবা মিষ্টি স্বভাবের তারিফ করছিল, না কি অন্য কিছু? সে যাই হোক, আমার ওদেরকে পাত্তা না দিলেই হলো। নিজের মায়ের প্রতি খারাপ চিন্তা রাখা পাপ। এরপর দেখতে দেখতে ইন্টারনাল এক্সামিনেশনগুলো চলে এলো। এইসব পরীক্ষাগুলোতে খুব বেশি চাপ না থাকলেও, একেবারে চাপ নেই তা বললে হয়তো ভুল হবে। আমার বাড়িতে রেগুলার বেসিসে ফোন করতাম না, বারণ ছিল বাবার বারণ। কারণ বাড়িতে বেশি ফোন করলে মনটা বাড়িতেই পড়ে থাকবে, পড়াশোনার প্রতি থাকবে না, এই ছিল বাবার বিশ্বাস। সেহেতু যদি মায়ের জন্য মন খারাপ করতো, তখনই আমি বাড়িতে ফোন করতাম, তাছাড়া নয়। সেদিন খেয়ে দিয়ে শুতে যাব, হঠাৎ মায়ের ফোন আসে। এটা বোধহয় টেলিপ্যাথির জোর, সারাদিন মায়ের সুনাম শুনলে যা হয়। কিরে কেমন আছিস, মায়ের মিষ্টি গলায় প্রশ্ন। আমি বললাম হ্যাঁ মা, আমি বেশ ভালো আছি, বলো তুমি কেমন আছো। মা বললো হ্যাঁ আমি আবার কেমন থাকবো, ওই চলে যাচ্ছে। মায়ের কথার মধ্যে কেমন একটা চাপা বেদনা অনুভব করলাম। আর সেটা হবেই না কেন, মা কত স্যাক্রিফাইস করছে শুধুমাত্র আমাদের পরিবারের জন্য। নিজের শখ আহ্লাদ কেরিয়ার সব বিসর্জন দিয়েছে, আর এখন ছেলে হয়ে একাকী সংসার চালাচ্ছে। বাবা হয়তো খুবই ভালো মানুষ, মাকে হয়তো আর্থিক সুখ চরম দিয়ে থাকবেন, কিন্তু পাশে বিশেষ কখনো থাকতে পারেননি। কারণ নিজের কাজের মধ্যেই বেশিরভাগ সময় কাটিয়ে এসেছেন। কাজকে খুব ভালোবাসেন তিনি। আমি মাকে বললাম মা তুমি কষ্ট পেও না, আমার সেমিস্টার শেষ হলেই আমি বাড়ি যাব 1 মাসের জন্য। আমার মা শুনে হাসে। মাকে খুশি করার জন্যই আমি হোস্টেলের এই ব্যাপারগুলো বলেই ফেলি। বলি জানো মা, হোস্টেলের ছেলেগুলো তোমাকে দেখার পর তোমার খুব সুনাম করছিল। মা আবার হেসে উঠে বলে আচ্ছা তাই নাকি? বলি হ্যাঁ মা, ওরা বলে তোর মা খুব ভালো, খুব সুন্দরী। মা একটু ন্যাকামো মার্কা হাসি দেয়। হ্যাঁ, ওরা ওই রকম বলছিল বুঝি? তোর বন্ধুগুলো তো খুব পাকা দেখছি, আমাকে বলে কিনা সুন্দরী। আমি এর বেশি আর কিছু মাকে বললাম না, আর সেগুলো বলাও যাবে না। ছেলেগুলো যেসব অশ্লীল মন্তব্য করেছিল। তবে যে কোনো মেয়ে মানুষ নিজের রূপ নিয়ে ভালো মন্তব্য শুনতে পছন্দ করে, সেটা বোঝাই যায়। মায়ের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম নেই। মা শুধু একটা লজ্জাবোধ দেখিয়ে ব্যাপারটাকে সামাল দিচ্ছিল। যাই হোক, এই ক্ষণিকের আনন্দটুকুই আমার কাছে অনেক। মাকে হাসানো, মাকে আনন্দ দেওয়া তো ছেলের কর্তব্য। মা বললো বেশ তো রাত হলো, এবার শুয়ে পড়, কাল সকালে আবার ক্লাস আছে তো তোর। বললাম হ্যাঁ মা, কাল সকালে আবার যথারীতি সেই ক্লাস আছে। মা আবার বললো হ্যাঁ তাহলে শুয়ে পড়। আমি বললাম হ্যাঁ মা আমি শুয়ে পড়বো ঠিকই, কিন্তু ছোটোবেলায় তোমার কোলে মাথা দিয়ে ঘুমাতাম, এই সুখ এখানে কোথায়? মা একটু আপ্লুত স্বরে বলে উঠল আহারে আমার মাতৃভক্ত সোনা ছেলে, মায়ের কোল ছাড়া হয়ে পড়েছে। আমি হেসে বললাম মা তুমি আমার ইমোশনাল খিল্লি ওড়াচ্ছ? মা বলল না শয়তান, তুই সত্যিই ছোটোবেলায় আমার কোলে পাগল ছিলি, মায়ের কোল ছাড়া একবার নিচে নামতিস না। আমি মায়ের কথা শুনে হো হো করে হেসে দিলাম। এমনভাবে ছেলেবেলা দস্যিপনাকে শোনালে লজ্জা তো লাগবেই, আর সেটা যদি নিজের জন্মদাত্রীনি মা হয় তাহলে কিছু বলার নেই। বেশ মা আমি ফোন রাখলাম, তুমি ভালো থেকো, শরীরের যত্ন নিও বলে ফোনটা কেটে দিলাম। সেই মুহূর্তে এক রুমমেট আমাকে জিজ্ঞাসা করে বসলাম কী রে এত রাতে ফোন, কোনো নতুন গার্লফ্রেন্ড পটালি নাকি? আমি বললাম না ভাই, যারা নিজের মাকে ভালোবাসে ওদের প্রেমিকার ভালোবাসার প্রয়োজন নেই।
ছেলেটা কি বুঝলো কে জানে, কিছুই না বলে হো হো করে হেসে পালালো ওখান থেকে। ভাবলাম আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ সত্যি তো, মাতৃভালোবাসার থেকে বড় জিনিস কি আর কিছু আছে? সে যাই হোক, রাতও প্রচুর হলে এবার সবার পালা। তার আগে আবার বাথরুমে গিয়ে মৌসুমী ম্যাম অনিতা মামার কথা ভেবে মাস্টার বেড করে আসি। একটু না বেল খোঁচালেও হয় না, ধনটা কটকট করে। অনেক হালকা লাগে যখন ওই দুই সুন্দরীর পোঁদের কথা ভাবি। আহ, কি সুন্দর। পরের দিন সকালে আবার যথারীতি কলেজ, ইন্টারনাল এক্সাম। এভাবে কিছুদিন চলছিল। 2-3 দিন এক্সাম চলার পর কয়েকদিন পড়াশোনার বেশ চাপমুক্ত অনুভব করছিলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা, আড্ডা ইত্যাদি চলছিল। তবে আমার বাড়ি যাওয়ার ইচ্ছা হলেও কোনো কিছু করার ছিল না, কারণ সেমিস্টার শেষ না হলে অবধি ছুটি নেই। সুতরাং আগামী 2-3 মাস এখানেই থাকতে হবে। শুধু মায়ের সাথে ফোনে কথা বলে নিচ্ছিলাম। তারপর একদিন একটা কাণ্ড ঘটলো। আমার কয়েকজন রুমমেটস ঠিক করলো ওরা সামনেই একটা রেড লাইট এরিয়া আছে, ওখানে যাবে। রেড লাইট না এরিয়া মানে বন্ধুরা বেশ্যাখানা, রেন্ডিখানা, যেখানে গিয়ে চোদাচুদি করতে পারবে। রতন আমাকে বললো, কিরে ভাই, তুই যাবি নাকি ওখানে? আমি একটু আশ্চর্য হলাম, কারণ আমি কলকাতা শহর থেকে বহু দূরে পড়াশোনা করতে এসেছি, আর ওই সব জায়গায় যাওয়া তো খুব রিস্কি ব্যাপার। পুলিশ ধরে নিয়ে গেলে অথবা কোনো রকম অসুবিধায় ফাঁসলে বাড়ির লোকের সামনে মান সম্মান ডুবে যাবে। আমি বললাম, না না, ছি ছি, ওই সব জায়গায় যেতে পারবো না, তোরা যা হয়, আমার দরকার নেই। রতন আমার কথা শোনার পর তাচ্ছিল্য করে বলল, তাহলে তুই থাক ভাই, বাথরুমে গিয়ে হ্যান্ডেল মার। এই কলেজের অনেক স্টুডেন্ট ওখানে গিয়েছে, অনেক সিনিয়র ছেলেরাও গিয়েছে, ওই ওদের তো কিছু হয়নি। তাছাড়া এখানে দু ধরনের ছেলে পাবি, এক যাদের গার্লফ্রেন্ড আছে ওরা হোটেলে গিয়ে চোদাচ্ছে, দুই যাদের গার্লফ্রেন্ড নেই ওরা রেন্ডিখানায়। এবার বাকি চয়েস তোর। আর এইসব এখন করবি না তো আর কখন করবি বল? আমি আর ওদের কিছুই বললাম না। এরপর ওরা তিনজন মিলে বেরিয়ে পড়লো, রতন, সমীর আর তন্ময়। আমি একলা রুমে বেডের উপর শুয়ে পড়লাম। চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে ভাবতে লাগলাম, সত্যি তো, আমার না আছে গার্লফ্রেন্ড, না আছে রেন্ডিখানায় যাবার মতো সাহস। এই কলেজে যারা কাপল আছে সেই সব ছেলেরা হোস্টেলের মেয়েদেরকে পটাতে সফল হয়েছে, ওরা বেশ সুখেই আছে। সালারা কলেজের পেছন দিকে পার্কে মেয়েগুলোকে নিয়ে গিয়ে ওদেরকে নিজের কোলে বসিয়ে ওদের দুধ পঁদ টিপছে আর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে। এরা তো বললো ওরা সামনের একটা জায়গায় হোটেল বুক করে চোদাচুদিও করছে। ইঞ্জিনিয়ারিংয়ের সব ঢ্যাবনা মেয়েগুলোকে কখনো বিয়ে করতে নেই, এই জন্য বাবা মা এদেরকে পড়াশোনা করতে পাঠিয়েছে, আর এরা এখানে দুদিনের চেনা ছেলের সাথে চোদন খেলায় মগ্ন হয়ে উঠেছে। ছি, লজ্জা করা উচিত। সব বড় বড় ঘরের মেয়ে, হৃষ্টপুষ্ট শরীর ওদের, মেকার আর বিউটি পার্লারে ধরতে হতে কতই না সুন্দরী লাগছে। পুশ আপ ব্রা আর স্কোয়াট করে করে নিজেদের দুধ বাচ্চাকে লোভনীয় বানিয়ে এখানকার ছেলেগুলোকে পটিয়ে মস্তি লুটছে, আর ছেলেগুলোকেও সেই রকম লোটাচ্ছে। নিজেদের বাবাদের তো টাকা পয়সা কম নেই। যাকগে, আমি তো সেই রকম কাউকে পটাতে পারিনি যে ওদের সাথে চোদন সুখ নেবো। যাই হোক, আমি এসব প্রেম নিয়ে এত বড় বড় কথা বলি, তো মায়ের কাছে সব কিছু পাওয়া ছাড়া, শুধু ওটা ছাড়া, ভেবেই মনটা কেমন করে উঠল। মায়ের পবিত্র চরণের কথা মনে করলাম। ভাবতে ভাবতেই যখন আমি জননীর কথা মনে পড়েই গেল, তখন একবার মাকে ফোন করেই জেনে নিলাম যে মা এখন কী করছে। ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্ট থেকে মা লিখে সেভ করার নম্বরটা বের করে ডায়াল বাটন প্রেস করে দিলাম। ক্ষণিকের মধ্যেই ফোনের ওপার থেকে মায়ের মিষ্টি গলার আওয়াজ শুনতে পেলাম। কিরে বাবু, তোর আজ কলেজ নেই? মায়ের প্রশ্ন উত্তর দিলাম, না মা, কয়েকদিন ধরে ইন্টারনাল এক্সামগুলো চলছিল, তাই একদিন ছুটি দিয়েছে। মা আবার প্রশ্ন করে, তা তোর এক্সামগুলো ঠিকমতো হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ মা, একদম মা, তোমার ছেলের খারাপ এক্সাম দিতে কখনো পারে? মা একটু আশ্বস্ত হয়ে বললো, তাই যেন হয় বাবা, তুই ঠিকমতো পড়াশোনা কর, দিয়ে একটা ভালো চাকরি পেয়ে দেখা, মায়ের মুখ উজ্জ্বল কর। বললাম, হ্যাঁ মা, তোমার একদম, তোমার ছেলে তোমার মুখ উজ্জ্বলই করবে। মা কথা বলতে বলতে হঠাৎ একটা প্রশ্ন করে বসলো, হ্যাঁ রে, তোর হোস্টেলটা এত চুপচাপ লাগছে কেন? তোর রুমমেটসরা নেই নাকি? আমি এসে বললাম, হ্যাঁ মা, আমি এখন একাই আছি, আসলে ওরা ওদের বান্ধবীদের সাথে বেড়াতে গেছে। মা একটু ন্যাকামো করে বলল, ও মা তাই? তো আমার ছেলের কোনো বান্ধবী নেই, আর পোকা ছেলের বান্ধবী হয় না, তাই তো? আমিও মায়ের কথা হেসে বললাম। মায়ের ন্যাকামো কথা শুনে আমার শুনতে খুব ভালো লাগছিল। বিশেষ করে মায়ের সুন্দরী মুখগুলো বেশ মানায়, আর কথার মধ্যে বেশ টান দিয়ে বলাটা সুন্দরই লাগে। যদিও আমার মনে হয় মা একটু ন্যাকামো মার্কা মেয়েই বটে, আহ্লাদি, আদরিনী, আর হবে না বা কেন? বাবা মায়ের একমাত্র মেয়ে, কত আদর যত্নে বড় হয়েছে। দাদু দিদার মাকে খুবই স্বাধীনভাবে মানুষ করেছে। এখনকার মেয়েদের থেকেও কিছু অংশ কম যায় না মা, তাই মাঝে মাঝে ভাবি। তারপর হেসে বললাম, হ্যাঁ মা, তোমার ছেলের কোনো বান্ধবী অথবা প্রেমিকা নেই?
মা আমার কথা শুনে আবার দুষ্টু হাসি দিল আর গলা চাঁকড়ে এরকম আওয়াজ বার করলো। আমি বললাম, হ্যাঁ মা, সত্যি তোমার ছেলের ভালোবাসা একজনই, আর সে হলো তুমি, আমার জননী মিসেস দেবশ্রী মুখার্জি, যার গর্ভে আমি 10 মাস 10 দিন থেকেছি। মা, তোমার জনিগহরে আমি সৃষ্ট, তোমার বুকের দুধ পান করে আমি বড় হয়েছি মা, আর সেহেতু তুমিই আমার ভালোবাসা, তুমিই আমার প্রেমিকা। মা আমার কথা শুনে হেসে পড়ল, বলল, বাবা কত ভালোবাসিস রে, আমায় অনেক বড় বড় কথা বলছিস, দেখব তুই কত মাতৃজনের খেয়াল রাখিস, মায়ের দুধের ঋণী তুই কতদিন থাকিস, বিয়ে হয়ে গেলেই তো আমি মা ছেলের কাছে পর হয়ে যাবো রে। আমি মাঝপথেই মায়ের কথা কথা কেটে দিয়ে বলতে শুরু করলাম, আহ, এমন কথা বলো না মা, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি এবং সম্মান করি, তুমি আমার কাছে দেবী মা। মা আবার হেসে বলল, আচ্ছা তাই বুঝি। বললাম, হ্যাঁ মা, তুমি আমার মনে মন্দিরে বিরাজমান, অস্ত্র হাতে তুমি দাঁড়িয়ে আছো আমার সব সমাধান দূর করে দেওয়ার জন্য। ছোটোবেলায় তুমি যখন থেকে আমাকে পুজো পাঠ শিখিয়েছ, দেবী স্বরূপ আমি তোমাকেই আরাধনা করে এসেছি। আমার শৌর্য, আমার বীর্য তোমার বেদিমূলে উৎসর্গ করতে চাই মা। মা আমার কথা শুনে আপ্লুত হয়ে গেল, বলল, আহারে আমার সোনা ছেলে, আমি আশীর্বাদ করি যেন তুই একজন বড় মানুষ হতে পারিস, লোকে যেন আমায় বলে স্বর্ণগর্ভা। আমি বললাম, হ্যাঁ মা, তোমার আশীর্বাদ থাকলে আমি সব কিছু অর্জন করতে পারবো। আর আমার বিয়ের কথা বলছো, তো এটা বলে রাখি যে মেয়ের মধ্যে আমি আমার মায়ের গুণাবলী দেখতে পাবো, তাকেই আমি বিয়ে করব। মা আমার কথা শুনে হেসে বলে, আচ্ছা তাই হবে, এখন ঠিক মতো পড়াশোনা কর, তারপরে বিয়ের কথা হবে। আমিও মায়ের কথা শুনে হাসলাম। ফোনটা রেখে দেওয়ার পর কিছুক্ষণ এমনি বসে রইলাম। তারপর ভাবলাম হস্টেল রুমে তো একাই আছি, একটু পানি দেখা যাক। ল্যাপটপটা বের করে শুরু হয়ে পড়লাম। মাইক অ্যাদ্রিনোর ট্রু অ্যানাল ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। মেয়েগুলোকে ফ্যান্সি ড্রেস পরিয়ে ওদের পোঁদ মারা হলো এর কাজ। আমি বেশ কয়েকটা ডাউনলোড করে রেখেছিলাম, সেগুলোর মধ্যে একটা চালিয়ে দিলাম। পর্ন নায়িকার নাম হচ্ছে মিয়া মাকোভা। যেমন সুন্দরী দেখতে, তেমনি ওর উঁচু পোঁদ, গলার আওয়াজটাও বেশ নারী সুলভ মিষ্টি, দেখেই আমার ধন খাড়া। ভেবে খুশি হলাম, যাক আজকে অন্তত বাথরুমে গিয়ে কাজটা সেরে আসতে হবে না। প্যান্টের ভেতর থেকে আমার তাগড়া জিনিসটাকে বের করে আনলাম। সেদিন আবার বাথরুমে আমি তোয়ালে জড়িয়ে স্নান করছিলাম, হঠাৎ করে আমার বন্ধু আচমকা আমার তোয়ালে খুলে ফেলবে না, সম্পূর্ণ নগ্ন হয়ে যায়। সে সময় ওরা আমার ধন দেখে বললো, ভাই এটা কি, মানুষের না ঘোড়ার? আমি হেসে বলেছিলাম, ঘোড়ার। ওরা বলেছিল, যেমন তেমন মেয়ে এটাকে বাগাতে পারবে না রে ভাই, একমাত্র বিশেষ কোনো গুদের অধিকারিণী মেয়ের পক্ষেই এটা নেওয়া সম্ভব। যাই হোক, আমি এখন সেটাকে বের করে নিজের হাতে নিয়ে মিয়া মাকোভার পোঁদে হারাতে চলেছি। ওদিকে ল্যাপটপ স্ক্রিনে মাইক ভাই ওর পোঁদে যথারীতি জিভ ঢুকিয়ে চাঁদতে শুরু করে দিয়েছে। আহ, মিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও সেখানে কতই না সুখ পাচ্ছে। আমি সজোরে হাত মারা শুরু করে দিলাম। দেখতে দেখতে মাইকের বাঁড়া মিয়ার পোঁদের ফুটে ঢোক বার করতে শুরু করে দিয়েছে। মিয়ার মিষ্টি কন্দন ও পেছন থেকে কতই না সুখ পাচ্ছে ভেবেই আমি কুপোকাত। ভাবলাম মিয়ার মতো কোনো উঁচু পোঁদওয়ালা মেয়েকে যেন চুদতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। কানে হেডফোন গুঁজে মিয়া মালকোভার গোগানোর আওয়াজ শুনতে শুনতে আমি উত্তেজনার চরম শিখরে পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ করে রুমের দরজায় টোকা পড়ল। ঘড়িতে দেখলাম 2:30 বেজে গেছে। এত তাড়াতাড়ি 3.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমি ল্যাপটপে পজ বাটন দিয়ে দরজা খুলতে চলে গেলাম। দেখলাম মালগুলো এসে হাজির। একজন বলল, কী রে ভাঁড়া, কী করছিলি, এত লেট হলো দরজা খুলতে? আমি ওদের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, তোদের কাজ হলো বাড়া? একজন বিছানায় ধপাস করে বসে বলল, হ্যাঁ রে ভাই, হলো। জীবনে প্রথমবার মাগি ছুঁতে দারুণ মজা পেলাম। ওদের কথা শুনে কৌতূহল আরও বাড়তে লাগলো। আমি উৎসাহ নিয়ে আবার প্রশ্ন করলাম, কেমন লাগলো বল, আর মেয়েগুলোকে কেমন ছিল? ওরা বললো, হেব্বি ভাই হেব্বি, তুই যেমন টাকা ফেলবি ঠিক তেমন মাগি পাবি। আমি ওদের কথা শুনে হাসলাম, আর মনে মনে একটু ফ্রাস্ট্রেশন তৈরি হলো। হঠাৎ রতন আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আরে তুই এতক্ষণ ধরে কী করছিলি মা? ও আমার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ও মিয়া মালকাবা দেখা হচ্ছে, তোর বাড়া এত বড় ধন তোদের কলকাতার সোনাগাছি দিয়ে মাগি চুদবি না, এই বয়সেও হ্যান্ডেল মেরে যাচ্ছিস। আমি বললাম, না ভাই, তোদের ওই নোংরা রেন্ডি চোদার মতো আমার হ্যান্ডেল মারা অনেক ভালো। ওরা আমার কথা শুনে হেসে পুরো বললো, হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, তাছাড়া তোর অকাত নেই কোনো মেয়েকে পটানোর। আমি ওদের কথা শুনে কোনো উত্তর দিলাম না, কারণ অকাত শব্দটা আমার মনে খুব লেগেছিল। খামোখা ওদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বো। তখনই ওদের মধ্যে একজন বলে উঠল, থাক ভাই, ওর যা ধন তাতে রেন্ডিখানার মাসির প্রয়োজন হবে ওর। তখন সবাই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তারপর রতন হঠাৎ বিছানা থেকে উঠে বলল, দাঁড়া,
আমি তোকে একটা ছবি পাঠাই বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ছবি সেন্ড করে দিল। ফরওয়ার্ড করা ছবি, এক মহিলার পেছন দিক থেকে তোলা, শাড়ির আঁচলটাকে সামনে দিয়ে পেঁচিয়ে রেখে কোঁধ উঁচিয়ে রয়েছে, শাড়ির উপর থেকেই বোঝা যায় দাপনাগুলো বেশ টাইট। আমি ছবিটা দেখে মনে মনে ভাবলাম এই ছবিটা আগে দেখেছি, শাড়িটাও বেশ চেনা চেনা লাগছে। জিজ্ঞাসা করলাম এই ছবিটা কার ভাই? ছেলেগুলোর মধ্যে থেকে একজন বললো ভালো করে দেখ, ওটা মিয়া মালকোভার মতো কোঁধ। আমি একটু নজর ঘুরিয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই ওই রকম উঁচু কোঁধওয়ালা ভারতীয় নারী, তবে ঠিক মনে করতে পারছি না কোথায় যেন দেখেছি, বেশ চেনা চেনা লাগছে। বললাম হ্যাঁ ভাই, অ্যাশটা তো বেশ ভালো আছে, তবে মিয়ার থেকে বড় হবে, সো ফাকাবল। বাট ছবিটা কার? একজন বললো ভাই এই ছবি দেখে আমি কতবার হ্যান্ডেল মেরেছি, পথটা দেখ না, যাকে বলে ঠাকুরে পথ, গডেস অ্যাস, এই পথে পাড়া যাওয়া মানে স্বর্গসুখ। আমি আবার অবাক হয়ে ছবিটাকে দেখতে লাগলাম, শুধু জানি না কেন ছবির সুন্দরী গুরু নিতাম্বনী নারীর টাইটভাবে দাঁড়িয়ে থাকার ভঙ্গি এবং শাড়ি অনেক চেনা চেনা লাগছে। অবশেষে হঠাৎ আমার মাথায় খেয়াল হলো, আরে এই তো এই শাড়িটা আমার মা সেদিন কলেজে পরে এসেছিলো। হ্যাঁ এই শাড়ি, একই রং, এবং এর আগে মায়ের পাছা এত ভালো করে অবজার্ভ করিনি বলে চিনতে পারছিলাম না, তবে এখন পুরো স্পষ্ট এটা আর কারণ আমার মায়ের ছবি। সেদিন পেছন থেকে কেউ তুলেছিল আর ছবির ব্যাকগ্রাউন্ডটা হলো আমার হোস্টেল রুম। মুহূর্তের মধ্যে আমি খেপে গেলাম, চেঁচে প্রশ্ন করলাম, তোরা এই ছবি কোথায় পেলি মানা? ওই রুমটা আমার গর্জনে গম গম করে উঠলো, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আমি রেগে গিয়ে বললাম, বল মারা তোদের মধ্যে কে আছে এই ছবি তুলেছিলি? ওরা আমার কথা শুনে আশ্চর্য হলো, হয়তো ওরা বুঝতেই পারছিল না আমি কি বলতে চাইছি। ওদের মধ্যে একজন প্রশ্ন করলো, কী হয়েছে ভাই, এত রেগে গিয়েছিস কেন? বললাম বাড়া এটা আমার মায়ের ছবি, সেদিন মা হোস্টেলে এসেছিলো তখন কেউ তুলেছে। আমার কথা শুনে ওদের মধ্যে আশ্চর্যের অভিব্যক্তি লক্ষ্য করলাম। ওরা আবার একে অপরের দিকে মুখ চাপাচাপি করছিল। একজন বলল, সরি ভাই জানি না, তোর মায়ের সম্বন্ধে উল্টোপাল্টা কমেন্ট করে দিলাম, আই এম সরি। রতন বলল, চিন্তা করিস না কৌশিক, আমরা ছবিটা সব গ্রুপ থেকে রিপোর্ট করে ডিলিট করে দেবো। আমি রেগে চুপচাপ বসেছিলাম। যাই হোক, তারপর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অন্য টপিকে কথা বলা আরম্ভ করে দিল। রতন বলল, কী রে ভাই, এর পরের বার যাবি তো আমাদের সঙ্গে? আমি বললাম, না ভাই তোরা যা, আমার ওইসবের প্রয়োজন নেই। আমার কথা শুনে সবাই হেসে পড়ল, বললো হ্যাঁ রে মারা, ল্যাপটপ অন করে মানুষ দেখছো আর চুদতেই বলতেই নারাজ। আমি ওদের কথা শুনে চুপ করেছিলাম, তারপর আবার হলো, কাউকে না চুদলে তোর এই আকাম্বা মারাটা একদম বেকার, বুঝলি? তারপর আবার সবাই হু হু করে হেসে ফেললো। আমি তাতে ওদের কিছু বললাম না, ওরা আমার ফ্রাস্ট্রেশনের সুযোগ নিচ্ছিল। মনে ভাবলাম, হ্যাঁ সত্যিই তো, চুদাচুদি ছাড়া এই মানা সত্যিই বেকার, ওদের গার্লফ্রেন্ড আছে আর বাকিরা নিষিদ্ধ করলেই ক্ষুধা শান্ত করে আসছে, আর আমি এক হতভাগা শুধু নিজের হাত দিয়ে কাজ সেরে দিচ্ছি। ওদের যে অভিজ্ঞতা তাতে বলছে হস্তমৈথুন আর আসল যৌনতার মধ্যে আকাশ পাতাল ফারাক। উফ কী যে করি! কে যে আছে আমার লম্বা মোটা ধনের যোগ্য যোনির অধিকারিণী? কোথায় আছে সেই কামদেবী? তার বৃহৎ যোনি আর বায়ুছিদ্র আমার লিঙ্গের জন্য অপেক্ষা করছে। প্রার্থনা করি সে যেন খুব শীঘ্রই আমার জীবনে আসে, তার আবির্ভাব ঘটুক। আমি তার সাথে সঙ্গম করে তাকে স্বর্গীয় সুখ দিতে প্রস্তুত। তবে হ্যাঁ, কলেজের এই নেংটি মার্কা চিকন মেয়ে যেন সে না হয়। সে নারীর বৈশিষ্ট্য যেন আলাদা হয়, মোহময়ী হয়, মায়াবী হয়, দৈবীয় হয়। রমণীর যেন উল্টানো হাড়ির মতো গোলাকার এবং ভারী পশ্চাৎদেশ হয়, পদ্মফুলের পাপড়ির মতো চেরা যোনিছিদ্র এবং বৃহৎ ডাবের ন্যায় স্তন জোড়া হোক তার, যাকে দেখেই মনে মনে কামভাব তৈরি হয় এবং তার সাথে সমাগম করাকে জীবনের সর্বোচ্চ উপলব্ধি বলে মনে হয়, যা সবার জীবনে সচরাচর ঘটে না। কেবলমাত্র সৌভাগ্যবান যারা তারাই পায় এই বিরলতম অপার্থিব অনুভূতি। কই রে, কোথায় হারিয়ে গেলি? হঠাৎ রতনের কথা আমি বাস্তবে ফিরে এলাম। ভাবলাম না না কিছু না, রতন তখন প্রশ্ন করে, তোর লাঞ্চ করা হয়ে গেছে? আমি বললাম, না তোরা যা, একটা ফোন করে আসছি ক্যান্টিনে। ওরা বেরিয়ে পড়তেই আমি আবার আমার মাকে ফোন করতে লাগলাম। একটু আগে যা ঘটলো তাতে মায়ের চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নিতে হবে, মায়ের অজান্তে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, আবার কালকে হবে। কিন্তু তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো যে আমার মন আমাদের অফিসের না, আমার হচ্ছে হোস্টেলের বা আমাদের কলেজের অনিতা ম্যাম আর একজন ম্যামের থেকে মুড ঘুরে কোন দিকে চলেছে। আগামী দিনে আরও ইন্টারেস্টিং কাহিনী সব হতে চলেছে আমার জীবনে, সেগুলো খুব ভালোভাবে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব, যাতে তোমরা ক্লু পেতে পারো যে তোমরা তোমাদের জীবনে স্বর্গীয় অনুভূতি কীভাবে আনতে পারো। আজ তবে এটুকু থাক, কালকে আবার দেখা হচ্ছে। আর তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নিও, যাতে একটা জিনিসও মিস না হয়। আমি কথা দিচ্ছি, যতটা ইন্টারেস্টিং যতটা এক্সাইটিং আমার লাইফ,
তার থেকেও বেশি ইন্টারেস্টিং এক্সাইটিং তোমার লাইফ হবে। কারণ যে যে ভুলগুলো আমি করেছি সেগুলো তোমাদেরকে করতে দেবো না। তার ফলে তোমরা কোনো রকম অতিরিক্ত পরিশ্রম ছাড়াই জীবনে এই সমস্ত স্বর্গীয় সুখের অনুভূতি পেতে পারবে। আজকের জন্য এখানেই ছাড়ছি।